আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সেই সেপ্টেম্বরের শুরুতে আমাদের সেশন শুরু করেছিলাম, তারপরে এই জার্নি আস্তে 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 গতকালকে পরীক্ষার মধ্য দিয়ে আমরা অফিসিয়ালি আমাদের যতটুকু করার ছিল এবং যেই যেই প্রোগ্রাম চালানোর কথা ছিল সেগুলো শেষ করেছি। তো আর পরীক্ষা খুবই নিকটে, অল্প কয়েকদিন আছে সামনে, 6-7 দিন আছে। তো এই শেষ মুহূর্তে এসে আসলে আপনাদের ভূমিকা কি হওয়া উচিত, আর এই এই মুহূর্তটা আসলে আমাদের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই মুহূর্তে এসে আপনাদের এই ভূমিকাগুলো নিয়ে আমরা আজকে কথা বলার জন্য এই গার্ডিয়ান মিটিং এর আয়োজন করেছি। আশা করছি আমরা অনেক দীর্ঘ গার্ডিয়ান মিটিং করব না, খুবই সংক্ষেপে আমরা কিছু কথাবার্তা বলার চেষ্টা করবো আর কি, ইনশাআল্লাহ। তো আপনারা সবাই জানেন যে আমরা আমাদের যে লেকচার গুলা ছিল সেই লেকচার গুলা শেষ করেছি, এবং লেকচারের পরে যে টিউটোরিয়াল গুলা ছিল টিউটোরিয়াল শেষ করেছি। এরপরে আমরা যে সেন্ট্রালি পরীক্ষাগুলো নিয়েছিলাম, এই সেন্ট্রালি পরীক্ষাগুলো আমাদের সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল এবং ধাপে ধাপে যে মডেল টেস্ট 15টা নেওয়ার কথা ছিল, আমরা এই 15টা মডেল টেস্ট শেষ করেছি। যদিও আমাদের ফর্মালি সমস্ত পরীক্ষা শেষ, কিন্তু তারপরেও যেহেতু আরো 6-7 দিন সময় আছে, তো এই কারণে আমাদের পরিকল্পনা যে আমরা আরো কিছু প্র্যাকটিস এক্সাম নিতে চাচ্ছি। আগামী 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 14 তারিখ এবং 12 তারিখ দুইটা ফাইনাল প্র্যাকটিস এক্সাম নিব আমরা। এইটা সেন্ট্রালি মেরিট করা হবে না, এটা স্টুডেন্টরা এলএমএস এ পরীক্ষা দিতে পারবে, দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারবে। যেহেতু হাতে আরো সময় আছে, এই জন্য আমাদের এই উদ্যোগ। তো আমি আর কথা বাড়াবো না, এই পর্যায়ে আমরা আমাদের গেস্টের সঙ্গে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। ডেকে নিচ্ছি আমাদের ডক্টর হারুনুর রশিদ ভাইকে, হেড অফ আর&ডি, রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিং। সালাম আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের অভিভাবক মিটিং এ। শুক্রবার জুমার নামাজের পরে মোটামুটি একটা পারিবারিক সময়ে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে মিটিং এ এসেছেন, এজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে পিতামাতা হিসাবে, অভিভাবক হিসাবে সবসময় আপনাদের ধ্যান জ্ঞানের পুরোটা সময় জুড়ে থাকে আপনার সন্তানকে ঘিরে। এবং এই সন্তানের একটা জীবনের একটা অন্যতম কঠিন একটা মুহূর্ত বা একটা ডিসাইসিভ মোমেন্ট আসছে আছে নেক্সট শুক্রবার 17 তারিখ। আজকে থেকে মাত্র 7 দিন পর, এবং স্বাভাবিকভাবেই এই শেষ সময়ে আপনারা ওদেরকে নিয়ে যে আপনাদের যে চিন্তা ভাবনাগুলো আছে বা পরিকল্পনাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। ফার্স্টে যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে আসলে আপনার যে বাচ্চাটা ছোটবেলায় আজ থেকে হয়তো 17-18 বছর আগে জন্ম নিল, কালের পরিক্রমায় সে আসলে ইন্টার পাশ করে ফেলেছে এবং মেডিকেলের ভর্তি পরীক্ষা কালকে 17 তারিখ ইনশাল্লাহ দিবে। And স্বাভাবিকভাবেই এই যে পরীক্ষাটা ওদের যে তৈরি হচ্ছে, এই পরীক্ষার জন্য আসলেও কতটুকু প্রস্তুত, এটার জন্যই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আপনাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে যে আসলে ও পরীক্ষার জন্য আসলে কতটুকু প্রস্তুত, আসলে কেউ পড়ছে বা সে তোকে পড়তে দেখি না, বা এই যে এত অল্প সময় কোচিং শুরু হতে শেষ হয়ে গেল, এটার জন্য আসলে আপনারা কি করলেন। এখন আপনারা যদি একটু জাস্ট চিন্তা করেন, আপনাদের মনে হতে পারে যে আসলে ওরা হয়তো পড়ে নাই, কিন্তু আমরা যদি জাস্ট একটু হিস্ট্রিটা রিভিল করি, দেখেন শুরুতে আমাদের যখন ক্লাস শুরু হলো সেপ্টেম্বরের 4-5 তারিখে, তখন থেকে ওদের লেকচার ক্লাস শুরু হলো। এবং লেকচারের মধ্যে আমরা চেষ্টা করেছি প্রতিটা লেকচারে ঘরে 2 থেকে 3টা চ্যাপ্টার করে ওদেরকে পড়াইতে, এবং সেটা থেকে ওরা কিন্তু ক্লাস টেস্ট দিয়ে দিয়েছে। পরে প্রতি শুক্রবারে একটা করে টিউটোরিয়াল হয়েছে, সপ্তাহে যা পড়েছে সেটা আবারও রিভিশন দিয়েছে, এবং এইভাবে মোট 12টা টিউটোরিয়াল অলরেডি ওরা দিয়েছে। এরপরে আমরা ডিসেম্বরের মাস থেকে আবার এই লেকচার টিউটোরিয়াল এভাবে টোটাল 36টা ক্লাস, 12টা টিউটোরিয়াল শেষ হলো। এরপর আমরা পেপার ফাইনাল নিলাম, পেপার ফাইনাল পরে সাবজেক্ট ফাইনাল হলো, এবং এরপরে মডেল টেস্ট হলো। এই কাল পরিক্রমায় প্রায় দীর্ঘ 3 থেকে 4 মাসে ওদের কিন্তু মোটামুটি আমরা যদি রাফলি হিসাব করি, ওদের কমপক্ষে 5বার রিভিশন হয়েছে, আমরা যেটা বলতে চাচ্ছি। এবং আল্লাহর কাছে এই বছর আমরা অশেষ কৃতজ্ঞতা যাপন করছি, কারণ অনেক বছর দেখা গিয়েছে আমরা কোচিং শুরু করার পরও শেষ করতে পারি না। অর্থাৎ শেষ করতে বলতে আমি বলতে চাচ্ছি, আমাদের কারিকুলামটাকে আমরা যেভাবে চাই সেভাবে শেষ করতে পারি না। কিন্তু এবছর যথেষ্ট সময় পাওয়া গিয়েছে, এবং এই পর্যন্ত যে 4 মাস, আমরা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারির প্রায় অর্ধেক, এর মধ্যে আমাদের হিসাবে ও যদি রেগুলার আমাদের রুটিনের সাথে তাল মিলিয়ে চলে, অলরেডি ওর 5বার কিন্তু রিভিশন শেষ। হয়তো কারো কম বেশি আছে 2বার 3বার, কিন্তু কমপক্ষে মানে 1বার বা 2বার ভালোভাবে সিলেবাস শেষ হয়ে যাওয়ার কথা। এবং বাকি যে সময়টুকু আছে, এই সময়টুকু ওর প্ল্যান মতো যাতে পড়ালেখা করতে পারে এবং ওর গ্যাপ যা আছে একটু গুছিয়ে নিতে পারে, এর জন্য আমাদের গতকালকে শেষ রুটিন অনুযায়ী পরীক্ষাটা হয়ে গেছে। আর যেটা অলরেডি তাসফিন বললো যে 2টা পরীক্ষা বাকি আছে, এটা জাস্ট ফর প্র্যাকটিস এক্সাম, এটা নিয়ে এত সিনসিয়ারলি মানে মেরিট লিস্ট নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নেই। এখন আসলে শেষ মুহূর্তে আমরা যেটা দেখি আমাদের স্টুডেন্টদের মধ্যে, যেহেতু মানে ফিমেল স্টুডেন্ট বা মেয়েদের ক্ষেত্রে আমরা যে সবচেয়ে বেশি দেখি যে ওরা আসলে পড়ালেখা বেশি করে। এবং মেয়েদের যারা গার্ডিয়ান আছে তাদেরকে আমরা বলবো, আপনার মেয়েদের, যেটা আমরা সবচেয়ে বেশি দেখি আমাদের ফিমেল স্টুডেন্টদের, ওদের টেনশনটা খুব প্রচুর, ওরা পড়ালেখাও করে বেশি, আবার টেনশনও করে বেশি। এবং টেনশনটা আসলে
আমাদের মেমোরির সাথে টোটালি ক্ষতিকারক, বা আমি বলবো যে মেমোরি টোটালটাই নষ্ট করে দেয়। এবং একজন মানুষ তার নর্মাল পারফরমেন্স, সে যদি টেনশনের মধ্যে থাকে, এটা অনেকখানি কম্প্রোমাইজড হয়ে যায়। এর জন্য ওদেরকে, যাদের বাচ্চারা অতিরিক্ত টেনশন করছে বা শেষ মুহূর্তে কি হবে না হবে সব ভুলে যাচ্ছি, কিছু পড়া নেই, মনে নেই, তাদেরকে আমরা বলবো যে তাদের গার্ডিয়ানদের জন্য যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে শেষ মুহূর্তে চেষ্টা করবেন যে আশ্বস্ত করার জন্য। ভয় পাওয়ার কিছু নেই, কারণ আলটিমেটলি এই পড়াটা তো শুধু এই 4-5 মাসের কোচিং এর পড়া না, এর আগে তো ওরা 2 বছর এইচএসসি তে এই জিনিসগুলো পড়ে এসেছে, এর বাইরে কিছুই না। এবং আলটিমেটলি ওরা যদি কোচিং এ যেভাবে পরীক্ষা দিয়েছে, ওদের নিজেদের প্রস্তুতি এবং এটা যদি কন্টিনিউ করতে পারে, ইনশাল্লাহ ওরা একটা ভালো কিছুই করবে। আর ছেলেদের গার্ডিয়ানদের জন্য আমরা বলবো যে ছেলেরা আসলে শেষ মুহূর্তে অতিরিক্ত রিল্যাক্স করে এবং ওরা মানে পড়তেই চায় না বা খুব বেশি মানে চিল করে। এবং গার্ডিয়ানরা মনে করে যে আসলেই ওরা কি আসলে পড়ালেখা করছে, বা তোকে তো পড়তেই দেখি না। এক্ষেত্রে ছেলেদের জন্য বলবো যে ওদের একটা প্লাস পয়েন্ট যে ওদের নার্ভটা অনেক শক্ত, শেষ মুহূর্তে দেখা যায় ওরা লোড নিতে পারে। এই জন্য ওদেরকে, ওদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনাদের মাধ্যমে যে শেষ সময় অন্তত পক্ষে ওরা যতটুকু সম্ভব টাইমটা ইউটিলাইজ করে এবং পরীক্ষার জন্য যে প্রিপারেশনগুলো আছে এগুলো যাতে গুছিয়ে নেয়। এই হচ্ছে মোটামুটি স্টুডেন্ট এবং রিভিশন কেন্দ্রিক আমাদের কথাবার্তা। আর এখন যেটা হচ্ছে আসলে আপনাদের সবচেয়ে বড় কোশ্চেন শেষ মুহূর্তে এসে থাকে, অনেক গার্ডিয়ান এসে আমাদেরকে অলরেডি ফোন দিয়েছেন বা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আসলেই বাজারে অনেক কথা শুনছি, অনেক রকমের কিছু কথা আসতেছে, আসলে কি মেডিকেলে প্রশ্ন ফাঁস হয় বা এগুলো আসলে কি। দেখেন, আমরা রেটিনাতে চেষ্টা করেছি 1980 সাল থেকে 45 বছর আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি, এবং এই জিনিসগুলো প্রতি বছর আমরা শুনি। এবং আপনাদের কাছে যেহেতু নতুন, এর জন্য আপনাদেরকে মনে হয় যে আসলে তো সব সম্ভবের দেশ বাংলাদেশ, হয়তো অনেক কিছুই হয়। কিন্তু আমরা যেটা দেখছি যে প্রতি বছর আসলে একই প্যাটার্নে একইভাবে অনেক কিছু প্রস্তাব আসে। আমি জাস্ট আপনাদেরকে কিছু বলতে পারি, আপনারা দেখবেন আপনার সাথে অলরেডি মিলে যাবে বা অলরেডি অনেক জায়গায় গুজব ছড়াচ্ছে। কিছু প্রস্তাব আসে এরকম যে আপনারা মোটামুটি 5-6 জন মিলে একটা কোশ্চেন নিবেন, আমরা পরীক্ষার আগের দিন হচ্ছে নিয়ে যাব, একজনের পর এত টাকা দেওয়া লাগবে না, 5-6 জন মিলে কিস্তিতে আপনাদের জন্য ক্ষুদ্র ঋণ করে দিচ্ছে, আপনারা পড়বেন, আগে কোনো টাকা দিতে হবে না, যদি চান্স পায় এরপরে হচ্ছে টাকা দিবে, এবং এর আগে সেফটি বাবদ জাস্ট একটা সার্টিফিকেট জমা রাখলেই হবে। এরকম কিছু প্রস্তাব থাকে। কিছু প্রস্তাব থাকে যে না, এরকম লাগবে না, আপনারা পরীক্ষা দেন, এরপরে হচ্ছে রোল নাম্বার দিয়ে দেন, আমরা চেষ্টা করব হচ্ছে রেজাল্ট শিটে নাম নিয়ে আসতে। অথবা কেউ কেউ বলবে যে এই 10টা বা 20টা কোশ্চেনের 2000 কোশ্চেন, এটা পড়লে হচ্ছে 80-90টা কমন পেয়ে যাবেন। অর্থাৎ যেহেতু আপনারা প্রচন্ড পরিমাণে টেনশনে আছেন এবং প্যানিক অবস্থায় আছেন, স্বাভাবিকভাবেই যে যেভাবে পারে আপনাদেরকে নিয়ে একটা ব্যবসা করার জন্য ধান্দা করে। এবং আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে রেটিনার পক্ষ থেকে এই ধরনের প্রস্তাব বা গাইডেন্স কখনোই আমরা বলবো না যে প্রশ্ন ফাঁস হিসেবে আপনারা দৌড়াবেন, এবং এই প্রশ্ন ফাঁস হয় না এটাই ধরে নিতে হবে। এবং এটার এই কেন্দ্রে আপনাদের কোনো স্টুডেন্টের কোনো ক্লাসমেট অথবা কোনো অন্য কোনো গার্ডিয়ান যদি এরকম প্রস্তাব দেয়, আমরা রিকোয়েস্ট করবো তাদের সাথে কথাবার্তা কোনোভাবেই করবেন না, কারণ আলটিমেটলি এইটার দিকে যদি আপনারা পা বাড়ান, শেষ মুহূর্তে আপনাদের প্রস্তুতি হ্যাম্পার হবে এবং একটা যে অবৈধ কাজের একটা টেনশন, এবং এই জন্য দেখা যাচ্ছে ওর নর্মাল পারফরমেন্সটাও হ্যাম্পার হবে। এবং আসলে অবস্থাটা এমন হয় যে ধরেন পরীক্ষার আগের দিন আমি যদি রাত্রে বেলা এরকম একটা আমার পকেট থেকে এরকম একটা কোশ্চেন বের করি, রেটিনারি ধরেন একটা কোনো কোশ্চেন, যদি বলি এটাই হচ্ছে মেডিকেল আসবে, দেখা যাচ্ছে আমিও হয়তো এখানে 1 লাখ 2 লাখ টাকার কোশ্চেন বেঁচে ফেলতে পারবো। আসলে সবাই এতটাই প্যানিক থাকে এই জিনিসটা নিয়ে, আসলে খুব বেশি গুজব ছাড়ে। এখন আসলে আমাদের তাহলে এই ক্ষেত্রে করণীয়টা কি? করণীয়টা হচ্ছে, আমি যেটা বললাম যে যারা এই ধরনের প্রস্তাব আপনাদেরকে দিচ্ছে তাদের সাথে একদমই যোগাযোগ অফ করা, এবং এরপরও যদি বারবার ডিস্টার্ব করে, সেক্ষেত্রে আমরা বলবো যে আপনাদের নিকটস্থ আইন শৃঙ্খলা বাহিনী বা জিডি করতে পারেন বা সেনা ক্যাম্পে জানাতে পারেন। এবং আমাদের কোচিং এর পক্ষ থেকে যদি কেউ এরকম পরিচয় দিয়ে, মিথ্যা পরিচয় দিয়ে যদি আপনার সাথে যোগাযোগ করে, সরাসরি আমাদেরকে জানাবেন। এবং আমরা বলবো যে টোটালি এই কেন্দ্রিক কোনো আপনারা কোনো ধরনের মাথা এদিকে খরচ করবেন না। দ্যাটস অল। মোটামুটি আমার কথাবার্তা এতটুকুই। আর আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা আম, এই বন্ধের দিন আমাদের কথাটা শুনেছেন, এবং আমরা আশা করি আপনার স্টুডেন্টের এবং আপনার বাচ্চারা ভালোভাবে পরিশ্রম করুক। পরিশ্রম মাধ্যমে এবং আপনাদের আন্তরিক প্রচেষ্টা এবং দোয়ার মাধ্যমে আমরা আশা করব ওরা মেডিকেলে একটা ভালো রেজাল্ট করবে, এবং আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুক। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইকে। ভাই আমাদের মাঝে খুব কম সময়ে খুব সুন্দর সুন্দর করে কথা বলার চেষ্টা করেছেন, কনসাইজ করে কথা বলেছেন। এই জন্য ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমাদের আজকে আরো একজন গেস্ট আছেন, উনিও আমাদের সামনে কথাবার্তা বলবেন ইনশাল্লাহ। তো এই মুহূর্তে পরীক্ষা তো জাস্ট সামনে শুক্রবারই পরীক্ষা হয়ে যাবে। জাস্ট সময় আছে জাস্ট 1 সপ্তাহ আর কি। তো এই সময়টা আসলেই খুবই জরুরি, এই সময়টাতে পড়াশোনা, মাথা ঠান্ডা করে পড়াশোনা করাটাও খুবই জরুরি। এই সময় যেটা হয় সবচেয়ে বেশি, এই যে টেনশনের কারণে দেখা যায় যে আমাদের যে পড়াশোনা করার কথা, যেরকম পড়াশোনা করার কথা
এই জায়গাটাতে অনেক গ্যাপ হয়ে যায়। বা শেষ মুহূর্তে এসে, আমি তো সারা বছর অনেক পড়াশোনা করছি, ধরেন এত এত হিউজ এতগুলা সাবজেক্টের পরীক্ষাও আসলে আমাদের স্টুডেন্টরা এর আগে কখনো দেয় নাই, যার কারণে এগুলা তাদের কাছে একদমই নতুন। তারপরে সারা জীবন ধরে স্বপ্ন দেখতেছে যে আমি বড় হয়ে ডাক্তার হব ইনশাল্লাহ, বা আপনারাও স্বপ্ন দেখাইছেন যে ইনশাল্লাহ তোমাকে ডাক্তার হইতেই হবে বাবা। তো এই স্বপ্ন দেখে দেখে সে বড় হয়েছে ডাক্তার হবে, তো ও যখন চিন্তা করে তার 12 বছরের একাডেমিক যেই লাইফ, সেই লাইফের রিফ্লেকশন হচ্ছে আমার এই 1 ঘন্টার পরীক্ষা, তখন আসলেই বাড়তি একটা প্রেশার চলে আসে আর কি। তো এই মুহূর্তে এই প্রেশার সামলানোটা অনেক বেশি জরুরি। আর যেহেতু এত হিউজ পড়াশোনা করছে, তার কারণে স্বাভাবিকভাবে পড়াশোনা ভুলে যাওয়া স্বাভাবিক স্বাভাবিক। আবার আমাদের সমস্যা যেটা হচ্ছে যে কোনো একটা বই থেকেই যে সবগুলো কোশ্চেন আসে এরকম না, কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে 2-3টা বই থেকে কোশ্চেন আসে। তো এইগুলা নিয়ে আরো বেশি প্যানিক একটা মোমেন্ট তৈরি হয়। প্লাস যেটা হয় যে আমি যখন পড়ছি, যখন লেকচারের জন্য পড়ছি, তখন তো শুধুমাত্র একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার বা 2টা চ্যাপ্টার পড়ছি। তো এখন যখন আমি পড়তেছি, তখন তো আমি সবগুলো একসাথে পড়তেছি। তখন যেটা দেখা যায় যে আমি এখানে এই জায়গাটা এখান থেকে পড়ছিলাম, ওই জায়গাটা ডাইজেস্ট থেকে পড়ছিলাম, এগুলা এই শেষ মুহূর্তে এসে আর রিভিশন দেওয়া সম্ভব হয় না আর কি। তখন আরো বেশি টেনশন কাজ করে যে আল্লাহ, আমি এত বছর ধরে এত পড়াশোনা করলাম, এই কয় মাস ধরে এত পড়াশোনা করলাম, কিন্তু শেষ মুহূর্তে এসে শেষ সপ্তাহে এসে এগুলা রিভিশনই দিতে পারতেছে না, তাহলে জিনিসটা কেমন হয়। আবার নতুন করে একটা এক্সট্রা চাপ আসে আমাদের জিকে ইন্টারন্যাশনাল। যদিও আপনারা জানেন যে বিগত 3-4 বছর ধরে জিকে ইন্টারন্যাশনাল আমাদের সিলেবাসে ছিল না। হ্যাঁ, আমাদের যে সার্কুলার আসতো এই সার্কুলারেই ইন্টারন্যাশনাল বাদ ছিল। তবে এই বছর আবার ইন্টারন্যাশনাল অ্যাড করছে, এবং শেষ মুহূর্তে সেই ইন্টারন্যাশনাল অ্যাড করা, এটা স্টুডেন্টদের জন্য অবশ্যই বাড়তি একটা প্রেশার। আমরা যেটা দেখতেছি মেডিকেল অ্যাডমিশনের এই জার্নিতে প্রতি বছরই একটা একটা করে স্টুডেন্টদের জন্য কোনো না কোনো একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়, প্রতি বছরই। যেমন আমরা দেখছি যখন শর্ট সিলেবাস লং সিলেবাস ছিল, শুরুতে শুরুর বছরটাতে 2021-এর যে অ্যাডমিশন হয়েছে, ওইখানে বলা হয়েছিল যে না, পরীক্ষা তো শর্ট সিলেবাস থেকে আসবে। হ্যাঁ, পরে আবার দেখা গেছে যে শর্ট সিলেবাস লং সিলেবাস দুইটা থেকে কোশ্চেন আসে, এবং লং সিলেবাস থেকে অনেক কোশ্চেন আসে। হ্যাঁ, তো এইটা একটা স্টুডেন্টের জন্য নতুন চ্যালেঞ্জ ছিল। তো এর পরে পরবর্তী সেশন থেকে আমরা দেখতেছি শর্ট এবং লং দুই 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 জায়গা থেকে কোশ্চেন আসে, ওভারঅল পুরো বই থেকে কোশ্চেন আসে। পরের 2022-এ আবার দেখা গেছে যে লং সিলেবাস থেকে তেমন একটা কোশ্চেন আসে না। আবার আরেকটা জিনিস দেখা গেছে যে অনুশীলনী থেকে অনেকগুলা কোশ্চেন চলে আসতেছে, দেখা গেছে যা কোশ্চেন আসে ম্যাক্সিমাম কোশ্চেন অনুশীলনী থেকে চলে আসতেছে। তো এই জায়গাগুলো আসলে প্রতি বছরই একটা একটা করে চ্যালেঞ্জ ছুড়ে দেয় আর কি। তো এটা নিয়ে টেনশন খুব বেশি। আমাদের পরামর্শ থাকবে আমাদের দিক থেকে যে আপনারাও খুব বেশি উদ্বিগ্ন হয়েন না, এবং আপনারা আপনাদের বাচ্চাদেরকে চেষ্টা করবেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যে বাবা, এগুলো কোনো ব্যাপার না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তার জন্য যে চ্যালেঞ্জ, এটা শুধু তার একার জন্য চ্যালেঞ্জ না, এটা সবার জন্যই চ্যালেঞ্জ। সারা বাংলাদেশের যত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে মেডিকেলের জন্য, সবার জন্যই এই সার্কামস্টেন্সেসটা নতুন, এবং এই সিচুয়েশনটা নতুন সবার জন্যই, এবং এই চ্যালেঞ্জটা সবার জন্যই। যার কারণে কেউ আগে থাকলে সবাই একসাথে আগে আসে, পিছিয়ে থাকলে সবাই একসাথে পিছিয়ে আসে। কেউই আগে থেকে জানতো না যে ইন্টারন্যাশনাল অ্যাড হবে। তো সবারই অবস্থা মোটামুটি সেম। তো এগুলা নিয়ে টেনশন না করে এই 6টা দিন, এই 6টা দিন খুব সুন্দর মতো মাথা ঠান্ডা করে একটাবার রিভিশন দেওয়াটা খুব জরুরি। কারণ সেই সময় এসে অনেকটা এরকম হয় এই যে জাস্ট, আমরা অনেক স্টুডেন্টকে এরকম দেখছি যে দেখা গেছে আমাদের আমাদের যে ক্লাস টেস্ট গুলো, এই ক্লাস টেস্ট গুলাতে অনেক ভালো নাম্বার পেতো, 45, 50, 47, 48 এরকম নিয়মিত নাম্বার পেত। ইভেন টিউটোরিয়াল গুলা, যে শুক্রবার গুলাতে আমরা যে টিউটোরিয়াল পরীক্ষাগুলো নিয়েছি, এই টিউটোরিয়াল পরীক্ষাগুলোতেও আমরা দেখছি যে খুব ভালো ভালো নাম্বার পেয়ে আসছে, বেশ ভালো, 90-র ওপরে, 95 এরকম। হুট করে এসে দেখা যাচ্ছে সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল এগুলোতেও মোটামুটি নাম্বার পাইছে, কিন্তু এই শেষ সময়ে এসে একদম নাম্বার কমে যাচ্ছে, কমে যাচ্ছে মানে অনেক কমে যাচ্ছে। যে স্টুডেন্ট অলওয়েজ 90-র ওপরে নাম্বার পেত, সেই স্টুডেন্ট এখন দেখা যাচ্ছে 60, 70 এরকম এর মধ্যে আটকে আটকে গেছে। এটার একমাত্র কারণ হচ্ছে আমরা ওই যে চাপটাকে সামলাইতে পারতেছি না, অতিরিক্ত চিন্তা করতেছি, বা ওই বিভিন্ন জায়গায় একসাথে পরীক্ষা দেওয়ার কারণে বিভিন্ন রকম কোশ্চেন দেখার কারণে আমার মনে হচ্ছে এটা হয়তো কোশ্চেন হইতে পারে, ওইটা কোশ্চেন হইতে পারে। আমরা বিভিন্ন বইয়ের অনেকগুলো আছে অগুরুত্বপূর্ণ টপিক, যেগুলো থেকে তেমন একটা কোশ্চেন হয় না, সেগুলো আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়তে যে হয়তো আমাদের এই জায়গাটাতে গ্যাপ হয়ে যাচ্ছে আর কি। তো আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে এই জায়গাগুলো আপনারা নিজেরাও একটু ফিল করবেন, এবং আপনাদের বাচ্চাদেরকে এটা একটু বোঝানোর চেষ্টা করবেন যে তারা যেন এটা নিয়ে খুব বেশি প্যানিকড না হয়। এই এই মুহূর্তটাতে আসে এই এই জিনিসটা খুবই 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 জরুরি আর কি। আর এছাড়াও আমি, আপনারা বলছেন যে আরো বেশ কয়েকটা পরীক্ষা হলে, এরকম আরো কয়েকটা সেশন হলে খুব ভালো হতো। তো আমরা এই শেষ মুহূর্তে এসে আরো কয়েকটা পরীক্ষা হলে ভালো হইতো। তো আমরা আমরা পরীক্ষা নিয়েছি, মোটামুটি 15টা মডেল টেস্ট নিয়েছি। শুরুর দিকে কিছু মডেল টেস্ট একটু টানা নিতে হয়েছে, যাতে স্টুডেন্টরা বেশি পরীক্ষা দিতে পারে, এই জন্য আর কি। হ্যাঁ, তবে আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে আপনারা এই এই মুহূর্তে এসে জাস্ট আমরা 2টা অতিরিক্ত পরীক্ষা নিতে চাচ্ছি আর কি।
বেশি পরীক্ষা না, জাস্ট দুইটা অতিরিক্ত প্র্যাকটিস এক্সাম নিতে চাচ্ছি, এবং যাতে এটা তাদের জন্য অতিরিক্ত চাপ ক্রিয়েট না করে, বাড়তি প্রেশার না দেয় যে আমি এই শেষ মুহূর্তে এসেও আমার মেরিট এত দূরে চলে যাচ্ছে। এই কারণে আমরা চিন্তা করছি এটার আমরা কোনো সেন্ট্রাল মেরিট দিব না, জাস্ট প্র্যাকটিস এক্সাম ওরা এলএমএস এ যেভাবে দিত ঠিক ওইভাবেই তারা এলএমএস এ একটা প্র্যাকটিস এক্সাম দিবে। আর এই প্র্যাকটিসের মতোই চলতে থাকবে ইনশাল্লাহ। এবং জাস্ট একটা একটা দুইটা পরীক্ষা দিবে, কত নাম্বার পাচ্ছে নিজেকে যাচাই করা আর কি, একটু এনগেজ থাকা, যে আমি তো আরেকটু বেশি পড়লাম, লাস্ট পরীক্ষা দিচ্ছি 9 তারিখে, তারপরেও তো আমি বেশ কিছু পড়াশোনা করছি, বেশ কিছু জায়গায় আমার গ্যাপ ছিল, সেই গ্যাপগুলো আমরা ফিল আপ করছি। তো এই ফিল আপ করার পরেও আসলে আমার অবস্থা কি এরকমই আছে নাকি একটু উন্নতি হয়েছে, এই জন্য সে চাইলে এই দুইটা প্র্যাকটিস দিতে পারে। 12 তারিখ, আগামী 12 তারিখ এবং 14 তারিখ, এই 2 দিন আমরা আরো দুইটা ফাইনাল প্র্যাকটিস এক্সাম নিতে চাচ্ছি আর কি। আর এর বাহিরে আমাদের আমাদের যেটা পরিকল্পনা, যে শেষ মুহূর্তে এই মাথা ঠান্ডা করে রাখাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর আপনারা অনেকে কোশ্চেন করছেন যে কবে নাগাদ প্রবেশপত্র পাওয়া যাবে, অ্যাডমিট কার্ড কবে পাওয়া যাবে। অ্যাডমিট কার্ড ইউজুয়ালি দেখা যায় যে পরীক্ষার 2 দিন বা 3 দিন আগেই ওয়েবসাইটে চলে আসে আর কি, এটা নিয়ে আপনারা টেনশন করিয়েন না। ইউজুয়ালি 2 দিন বা 3 দিন আগে অ্যাডমিট কার্ড চলে আসে। এবং আপনাদের প্রতি এটাও রিকোয়েস্ট থাকবে যে পরীক্ষায় অ্যাডমিট কার্ডে লিখাই থাকবে সাথে কি কি নিয়ে যেতে হয়, আপনারা অবশ্যই সেগুলার সেই ডকুমেন্টগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। এবং আপনারা আপনাদের স্টুডেন্টদের সাথে দিয়ে দিবেন আর কি, ওদের একটা ক্লিয়ার ফাইল বা ইয়াতে দিয়ে দিবেন যে এই এই জিনিস নিয়ে যেতে হয় আর কি। আর এছাড়া এছাড়া আপনারা জানেন যে আজকে স্টুডেন্টরা এই 7 দিন কি করবে, এই কি করবে এটার জন্য আমরা নিজেরা যেটা করছি যে আমরা আমরা নতুন করে তাদেরকে নিয়েও একটা লাইভ সেশনের আয়োজন করছি, আমাদের 2012-13 সেশনের জাতীয় মেধাবী প্রথম ডক্টর শারাফত করিম মিরাজ ভাইকে নিয়ে আমরা একটা লাইভ সেশনের আয়োজন করতেছি। তো এই লাইভ সেশন আজকেই আজকেই হবে, আজকেই সন্ধ্যাবেলা হবে। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই, ওরাও হয়তো বুঝতে পারবে যে ওদেরও যে গাইডলাইন দরকার এই শেষ মুহূর্তে এসে ওদেরও কি করা উচিত, সেই জিনিসটা তারাও ফিল করবে। আচ্ছা, অনেকে বলেছেন যে এক্সাম নিতে হবে না, এই শেষ মুহূর্তে অনেকে ডিপ্রেসড হয়ে যেতে পারে। এই জন্য আমরা এই পরীক্ষাটা এরকম করি নাই যে মাস্ট সবাইকে দিতেই হবে। তাইলে কেউ যদি মনে করে যে এই পরীক্ষা দিবে না, ও না দিয়েও চলতে পারে আর কি, না দিলেও হবে, খুব একটা সমস্যা নাই। সেকেন্ড টাইমারদের নিয়ে কিছু বলেন। সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে এবার একটু সুবিধা হয়েছে, যে আগে সেকেন্ড টাইমারদের 5 নাম্বার কাটা যেত, এবার কিন্তু নাম্বার কম কাটা যাচ্ছে, 5 নাম্বারের জায়গায় নাম্বার কিন্তু 3 কাটা যাচ্ছে। তো মনে হয় যে বিগত বছরগুলোতেই সেকেন্ড টাইমার থেকে বেশ ভালো সংখ্যক চান্স পেত, এবার মনে হয় সেকেন্ড টাইমার আর একটু বেশি চান্স পাবে, কারণ তারা একটু ফেভার পাচ্ছে বেশি। বিগত 5-6 বছরের চেয়ে তারা এই বছর ফেভার বেশি পাচ্ছে। এবং শেষ মুহূর্তে এসে সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে আমি অনেক বেশি যেটা দেখছি, যে আহ, সারা বছর অনেক পড়া হয়েছে, ফার্স্ট টাইমের সময় বইটই কয়েকবার রিভিশন দিছি, এবং মাঝখানে আমরা কয়েকবার বই রিভিশন দিছি। ফার্স্ট টাইম শুরু হওয়ার আগেও আমাদের যারা সেকেন্ড টাইম শুরু থেকে ভর্তি ছিল তাদের 2বার শেষ হয়ে গেছে, ইভেন লেকচার ছোট ছোট করে ভেঙে ভেঙে লেকচার নেওয়া হয়েছে, তখনও তাদের হচ্ছে লেকচার শেষ হয়েছে। কিন্তু এরপরেও যেটা দেখা যায় যে ফার্স্ট টাইমের সাথে এই যে ফাইনাল যখন আমাদের সেন্ট্রাল মেরিট শুরু হয়, এই সেন্ট্রাল মেরিটে এসে সবাই ঝামেলায় পড়ে আর কি। এই সময় এসে তারা হচ্ছে গলে যায়, টাইপ অফ যে টেনশনে চাপে গলে যায়, যে আমি এতদিন এত ভালো নাম্বার পাইছি, 100-তে 100 করে পেয়ে আসি, 98-99 করে পেয়ে আসি, কিন্তু হুট করে সেই সময় এসে আমার মনে হচ্ছে যে আরে আমি তো আর তেমন একটা ভালো করতে পারে না। এই জিনিসটা আমরা খেয়াল করে দেখছি। তো তোমাদের প্রতি এটাই কথা থাকবে, সেকেন্ড টাইমার যারা, যে এই এই সময়টাতে এই কথাটাই এই জিনিসটাই নিয়ে আসা যাবে না যে আমি আমি কিচ্ছু পারি না, আমি মনে হয় সব ভুলে গেছি। এই সময় দেখবেন আপনারা যদি আপনাদের সন্তানদের সাথে কথা বলে দেখেন, তাদের কমন সমস্যা দেখবেন যে আমি সব ভুলে গেছি, আমার কিচ্ছু মনে নাই, আমি এতদিন যা পড়াশোনা করছি এগুলা পড়াশোনা করে কোনো লাভ হয় নাই, এই সমস্যাগুলা থেকেই যায় আর কি। তো এগুলা নিয়ে টেনশন, এগুলা নিয়ে টেনশন করার কোন এগুলা 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 মাথায় আনারই দরকার নাই। এগুলো যখনই আপনি মাথায় আনবেন তখনই দেখবেন যে আপনার আপনার উপর বাড়তি প্রেশার আসতেছে, বাড়তি চাপ আসতেছে, যেটা খুবই কষ্টকর আর কি। কাটমার্ক কেমন হইতে পারে, ইউজুয়ালি কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় তাহলে কাটমার্ক হবে 68-70। স্ট্যান্ডার্ড যদি কোশ্চেন হয়, বিগত 4-5 বছর যেরকম স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়ে আসছে, এরকম কোশ্চেন হলে কাট নাম্বার 68 থেকে 70, এর বেশি হবে না। আর মেডিকেলের রেজাল্ট ইউজুয়ালি আপনার হচ্ছে সোমবারে দিয়ে দেয়, তৃতীয় দিনে, অনেক সময় রবিবার সন্ধ্যায় দেয়, অথবা সোমবার আপনার দুপুর থেকে সন্ধ্যায় এর মাঝখানে রেজাল্ট দিয়ে দিবে। খুব একটা বেশি দেরি করে না মেডিকেলের রেজাল্ট দিতে। ওএমআর ছিঁড়ে ফেলা যাবে কিনা এইটা নিয়ে একটু দ্বিমত আছে।
কিছু কিছু গত বছরের আগের বছর ওএমআর ছিঁড়তে দেয় নাই, তবে গত বছর ধরে ওএমআর ছিঁড়তে দিচ্ছে, তবে কিছু কিছু সেন্টারে আবার ওএমআর ছিঁড়তে দেয় নাই। যার কারণে এটার এটার ক্ষেত্রে আপনারা আপনাদের সন্তানদেরকে আগে থেকেই বলে রাখবেন, ও পরীক্ষার হলে যাবে, যে ডিউটিরত যে ইনভিজিলেটর থাকবেন ওই ইনভিজিলেটর যেটা বলবেন সেই অনুসারে কাজ করবে। ইনভিজিলেটর যদি বলেন যে বাবা ওএমআর ছিঁড়ে ফেলো, তোমরা ওএমআর ছিঁড়ে তোমাদের মতো পরীক্ষা দিতে পারবা, তাহলে ওএমআর যেন ছিঁড়ে। আর ইনভিজিলেটর যদি জিজ্ঞেস করে, যদি বলে যে না কোনো ধরনের ওএমআর ছিঁড়তে পারবা না, তাহলে ওএমআর ছিঁড়ার দরকার নাই। তবে আমাদের যেটা দেখছি গত বছর থেকে যে সবাই ওএমআর ছিঁড়তে পারছে, তো আশা করি ওএমআর ছিঁড়তে পারবে, তবে আগে ওএমআর ছিঁড়ার কোনো দরকার নেই। আগে ইনভিজিলেটরের কাছ থেকে শিওর হয়ে তারপরে এটা ছেঁড়ার ছেঁড়ার প্রতি আমার পরামর্শ থাকলো। আচ্ছা, আমার বিগত বিগত দিনের অভিজ্ঞতা অনুযায়ী কি ধরনের নাম্বার পেলে আমরা সেফ মনে করছি, আমার কাছে বরাবরই মনে হয়েছে যারা 80% নাম্বার পাইছে, 80 to 90% নাম্বার পেয়েছে তারাই সেফ। তো এইটা মোটামুটি বলা যায় আর কি। কোনো ধরনের ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না, রুমে ঘড়ি থাকবে। কোনো ধরনের ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না, রুমে ঘড়ি থাকবে। এক্সাম 50 মিনিট হবে না, এক্সাম 1 ঘন্টা হবে। আচ্ছা, সম্মানিত অভিভাবকবৃন্দ, এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ জানাবো ডক্টর আলী হোসাইন মাহিদ, হেড অফ ইংলিশ মিডিয়াম ডিপার্টমেন্ট, রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিং। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের এই সেশনে আমরা আম, শেষ এক সপ্তাহ অথবা শেষ 6 দিন বলেন 7 দিন বলেন, শেষ কয়েকদিনের ব্যাপারে আমরা আজকে মূলত কথা বলবো। কারণ আপনাদের শেষ 6 দিন বা 7 দিন আপনাদের জন্য আসলেই খুব গুরুত্বপূর্ণ। এই 6 দিন বা 7 দিন স্টুডেন্টরা কিভাবে প্রস্তুতি নিবে, গার্জিয়ানরা কিভাবে প্রস্তুতি নিবে, গার্জিয়ানরা কিভাবে স্টুডেন্টদেরকে গাইড করবে, এই বিষয়গুলো আসলে খুব ইম্পর্টেন্ট। তো আমার আজকে মেইন কনসার্ন হচ্ছে যে স্টুডেন্টদের এই সময় হেলথ ইস্যুস কি কি হয়, এই বিষয়গুলো নিয়ে আমি একটু আপনাদেরকে ধারণা দিব। পাশাপাশি ফাইনাল আর কোনো ইনস্ট্রাকশন থাকলে সেগুলো আমরা দিয়ে দিব। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের একজন গেস্ট অলরেডি কথা বলেছে, উনি কিছু টপিকসে কথা বলেছে। আমাদের শেষ 7 দিনে আমরা যেই স্বাস্থ্য সুরক্ষা যেই চিন্তাগুলো করতে হবে, যেই কথাগুলো আমরা শুনতে হবে সবার কাছ থেকে, এই বিষয়গুলোতে গার্জিয়ানদের সবার আগে আসলে জানা দরকার যে এই সময়টাতে আমাদের কি কি স্বাস্থ্য সমস্যা হতে পারে এবং স্টুডেন্টরা কি কি প্রস্তুতি নিতে পারে, যদি এই ধরনের সমস্যা হয় কি কি প্রস্তুতি নিতে পারে, এটা একটু আমাদের গার্জিয়ানদেরও মাথায় থাকতে হবে। প্রথমেই আসি, আমাদের এখন যে সিজন চলছে, যেহেতু সিজনাল কিছু বিষয় আছে, এই সময়টাতে কিন্তু বাচ্চাদের ঠান্ডা কাশি জ্বর এগুলো মোটামুটি লেগেই থাকে। তো যেহেতু আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের স্টুডেন্টরা থাকবে, অনেকেই আছে যে একদম নর্থ এন্ডে, বাংলাদেশ একদম নর্থ এন্ডে যেখানে ঠান্ডাটা খুব বেশি পড়ছে। তো এত বেশি ঠান্ডা যে ঠান্ডা, অনেকের ঠান্ডা কাশি লেগেই থাকবে, জ্বরটা লেগেই থাকবে। এই 7 দিনে একটু সবাইকে কেয়ারফুল থাকতে হবে যে অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পানি ইউজ না করা, একটু গরম পানি ইউজ করা। গলা খুশখুশে সো থ্রোট যদি হয়, হ্যাঁ, গলায় যদি ইনফেকশন হয়, তাহলে অনেক স্টুডেন্টের জ্বর চলে আসতে পারে। একটু কুসুম গরম পানি খাওয়া, অথবা যতটা সম্ভব একটু গোসল করার সময় কুসুম গরম পানিতে গোসল করা। যদি একটু কাশি থাকে, খুশখুশে কাশি থাকে, মেডিসিন নেওয়া। অথবা জ্বর জ্বর যদি ভাব হয়, সাথে সাথে এই 5 দিন 6 দিনের মধ্যে হেলাফেলা না করে ডক্টর দেখানো এবং ডক্টরের সাথে কনসাল্ট করা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সো আমাদের এই সময়টাতে আমাদের এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। সেকেন্ড হচ্ছে, ফুড পয়জনিং এর খুব একটা সম্ভাবনা থাকে। তো যারা মেসে আছে অথবা যারা বিভিন্ন হোস্টেলে আছে, তাদের কিন্তু এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে যে ফুড পয়জনিং এর ইস্যুতে তারা কিন্তু খুব বিপদে পড়বে, কারণ তাদের বাইরের খাবার বাধ্য হয়ে খেতেই হয়। যতটা সম্ভব এই সময়টাতে বাইরের খাবারটা একটু কম খাওয়া, ফ্রুটস সালাদস এই টাইপের জিনিসপাতি একটু বেশি খাওয়া। অথবা যারা বাসায় থাকে, এই সময় বাইরের খাবার অর্ডার দিয়ে এনে অথবা রেস্টুরেন্টের খাবার অর্ডার দিয়ে এনে যতটা কম খাওয়া যায়, আমার মনে হয় গার্জিয়ানরা এই ব্যাপারে একটু কনসার্ন থাকতে হবে। আগামী 5-6 দিন বাসায় কি খাওয়া দাওয়া হবে, বাইরের খাবারটা অ্যালাউ না করে যতটা সম্ভব হোমমেড খাবার খাওয়া, নিজে একটু মেক করে খাওয়া, রেডিমেড খাবারগুলো খাওয়া, যাতে এই সময়টাতে ফুড পয়জনিং, কারণ যদি ফুড পয়জনিং হয়, পেট খারাপ হয়, বমি হয়, অথবা সাথে সাথে যদি জ্বর চলে আসে, তাহলে কিন্তু 2-3 দিন এই সময় একদম লস হয়ে যাবে এবং স্টুডেন্টরা একদমই পড়ালেখা করতে পারবে না। এই জন্য এই ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে।
থার্ড হচ্ছে মাইগ্রেন এন্ড সাইনোসাইটিস, যাদের এই সমস্যা আছে তারা এটা রিলেট করতে পারবে। সাধারণত অনেকের আছে যে এই শীতকালে হচ্ছে সাইনোসাইটিসের সমস্যা বেশি হয়, লং টার্ম ছোটবেলা থেকে সাইনোসাইটিসের সমস্যা, মাইগ্রেনের ব্যথা যাদের থাকে। এখন এই সময়টাতে যেহেতু একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, সো মেন্টাল স্ট্রেসের কারণে অনেকের দেখা যায় যে হেডেক থাকবে, মাথা ব্যথা থাকবে। সো মাথা ব্যথা এবং সাইনোসাইটিসের জন্য যারা ক্রনিক পেশেন্ট যারা, তারা জানে এই সময়টাতে কি কি ওষুধ খেতে হবে, সেই ওষুধগুলো নিয়মিত নিয়মিত আকারে খাওয়া এবং পরীক্ষার আগের দিনের পর্যন্ত মিনিমাম যদি সাইন সিমটম থাকে তাহলে ওষুধগুলো কন্টিনিউ করা। ফাইনালি অ্যাজমার সমস্যা যাদের আছে, এটা খুবই সিজন যাচ্ছে, একটা অ্যাজমার সিজন যাচ্ছে, যেহেতু এখন শৈত্যপ্রবাহ হচ্ছে অনেক জায়গায়, ঠান্ডার সিজনটা যাচ্ছে। যাদের সারা বছর ব্যাপী অ্যাজমা থাকে, ছোটবেলা থেকে যাদের অ্যাজমার সমস্যা, এই সময়টাতে অনেকেই অ্যাজমার জন্য ভুগবে। তো এই অ্যাজমার ইস্যুতে আমি দুইটা পরামর্শ দেবো। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাজমার যত ধরনের মেডিকেশন লাইফ টাইম নিয়ে আসছিল, এই সময়টাতেও অ্যাজমার ওই মেডিকেশনগুলো কন্টিনিউ করা। পাশাপাশি আমি বলবো যে পরীক্ষার হলে যাওয়ার সময় যারা ইনহেলার ইউজ করে, অবশ্যই ব্যাগে করে ইনহেলারটা নিয়ে যাওয়া। কারণ আমরা এরকমও দেখেছি যে তিনতলা বা চারতলা অ্যাজমা পেশেন্ট যারা, দেখা গেল তিনতলা চারতলা সিঁড়ি বাইতে গিয়ে হচ্ছে হঠাৎ করে শ্বাসটান্ত শুরু হয়ে যাচ্ছে, একটু যদি ইনহেলারটা দুইটা পাফ নেওয়া হয় দেখা যাবে একটু বেটার ফিল করবে। সো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা অথবা যে কোনো সেন্টারে, তেজগাঁ কলেজ, যে কোনো জায়গায় দেখা গেল যে তিনতলা চারতলা পাঁচতলা পর্যন্ত পরীক্ষার আগ মুহূর্তে লিফটে একসাথে উঠতে পারবে না, সিঁড়ি বেয়ে উঠতে হবে, সিঁড়ি বেয়ে উঠতে গেলে অ্যাজমা অ্যাটাক হতে পারে। সো এই সময়টাতে আমি বলবো যে অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার সময় অ্যাজমার ইনহেলারটা অবশ্যই নিয়ে যাবে। আর যাদের ইনহেলারের প্রয়োজন হয় না, তারা অ্যাটলিস্ট এই সময়টাতে একটু কেয়ারফুল থাকা, যে কোনো কারণে যদি আমার এই ধরনের সমস্যা হয় আমি যাতে সেই সাপোর্টটা আমি পাই। কারণ ওইখানে কিন্তু কোনো মেডিকেল টিম বা এই টাইপের কোনো সাপোর্ট খুব একটা পাওয়া যাবে না, এরকম কোনো সেন্টারে আসলে আমরা দেখি না সাপোর্টটা দিতে। ফাইনালি আমি বলবো যে এই সময়টাতে মানসিক স্বাস্থ্যটা খুব ইম্পর্টেন্ট। যতই আমি ফিজিক্যাল হেলথের কথা বলি, তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেন্টাল হেলথ। এবং মেন্টাল হেলথের জন্য আমি বলবো যে সবচেয়ে কাছের বন্ধু কিন্তু এখন গার্জিয়ানরা, বাবা মারা, আপনারা যারা সামনে বসে আছেন। আমার মনে হয় এই সময়ে আমরা কোচিং পার্সন যারা, আমরা কিন্তু 3 মাস বাচ্চাদেরকে দেখেছি, তাদের খেয়াল রেখেছি, যতটা সম্ভব আমাদের পক্ষ থেকে গাইডলাইন দিয়েছি, অনেকগুলো সেশন করেছি এবং আমরা মেন্টালি বুস্ট আপ করার চেষ্টা করেছি। আপনাদের এখন একটা জিনিস খেয়াল করবেন, মোটামুটি ওদের মডেল টেস্টগুলো গতকালকে নাগাদ শেষ হয়ে গেছে। অফিসিয়াল সেন্ট্রাল মেরিট লিস্টের মডেল টেস্টগুলো আমরা শেষ করে দিয়েছি। আমরা চাচ্ছি না নেক্সট 1 উইকে একদম সেন্ট্রাল মেরিট লিস্ট করে স্টুডেন্টদেরকে আবার এই মেরিট লিস্টে এনে একটা মানসিক একটা প্রেসারে রাখার জন্য। সেজন্য আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য হয়তো মক থাকবে, কিন্তু আমরা সেন্ট্রাল আর কোনো মেরিট লিস্টে যাচ্ছি না। এটা মেইনলি তাদের মেন্টালি তারা যাতে একটু স্টেবল থাকে সেটার জন্য। পাশাপাশি আপনারা গার্জিয়ানরা যারা আছেন, আসলে যেই স্টুডেন্ট গত 3 মাসে 3 বছরে প্রিপারেশনটা নেয়নি, তার পক্ষে 6 দিনে আসলে আর প্রিপারেশন নেওয়া পসিবল না। সো আপনি যদি বুঝেই থাকেন যে আপনার স্টুডেন্ট মেডিকেল অ্যাডমিশনের জন্য রিকোয়ার্ড যতটুকু প্রিপারেশন আপ টু দ্য মার্কেট না, এখন এই 6 দিন 7 দিনে রাত দিন 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা পড়ে আসলে খুব বেশি কিছু হবে না। আমার মনে হয় এই সময়টাতে যতটা স্টুডেন্টকে মেন্টালি স্টেবল রাখার জন্য যেভাবে সম্ভব কাউন্সিলিং করবেন। এখন আর তাকে নাম্বারের টার্গেট দেয়া, চান্স পেতেই হবে এরকম একটা টার্গেট দেয়া, এই টাইপের কাজগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত। এবং এই সময়টাতে যতটা সম্ভব তার পাশে থাকা, যে তুমি চান্স পাও বা না পাও আমরা তোমার পাশে আছি, মেডিকেলটাই আলটিমেট গোল না, এছাড়াও আরো অনেক অপশন আছে, এই কথাগুলো বলা। কারণ তার যতটুকু প্রিপারেশন ততটুকু কিন্তু অলরেডি হয়ে গেছে, 10 তারিখের মধ্যে হয়ে গেছে। এখন জাস্ট সে এই প্রিপারেশন গুলো একটু ঝালাই করবে, বারবার একটু দেখবে, এটাই কিন্তু তার জন্য যথেষ্ট। সো মেন্টাল প্রিপারেশনটা, মেন্টাল সাপোর্টটা এই সময়টাতে খুব দরকার। পাশাপাশি পরীক্ষার আগের রাতে স্টুডেন্টের জন্য যতটা সম্ভব স্টুডেন্টদের একটু রিল্যাক্স রাখা, পড়ার জন্য প্রেশার না দেয়া, পরীক্ষার দিন সকালে স্টুডেন্টের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথটা যাতে ঠিক থাকে, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু কনসাস থাকা, একদিন আগ থেকে রিচ ফুড না খাওয়া, যে খাবারগুলোতে তার অস্বস্তি হতে পারে এই ধরনের খাবার না খাওয়া। তবে পরীক্ষার দিন সকালে অবশ্যই চেষ্টা করতে হবে কিছু না কিছু খেয়ে যাওয়া। অনেকে খালি পেটে চলে যায়, আমি বলবো যে একবারে খালি পেটে যাওয়া উচিত না, কিছু অন্তত খেয়ে যাওয়া উচিত। তবে অবশ্যই হোটেলের ডাল ভাজি বা পরোটা এই টাইপের খাবার না খাওয়াই ভালো। সেক্ষেত্রে পরীক্ষার দিন সকালেও সমস্যা হতে পারে। যেই খাবারগুলো হচ্ছে সকালবেলায় খেলে ডায়াবেটিক্স বলি যেগুলোকে আমরা, যে কফি জাতীয় খাবার অথবা যে খাবারগুলো খেলে বারবার হচ্ছে ওয়াশরুমে যেতে হয়, এই খাবারগুলো পরীক্ষায় জাস্ট ঢুকার আগ
মুহূর্তে না খাওয়া, যা কারণ হচ্ছে ওই 1 ঘন্টা খুব ইম্পর্টেন্ট। একবার ওয়াশরুমে যাওয়া আসা মানে স্টুডেন্টের কিন্তু 5 মিনিটস টাইম কিল করবে। সো যেই ধরনের লিকুইড অথবা ফ্লুইডগুলো গেলে বারবার হচ্ছে তার ইউরিনের সমস্যা হবে, এই ধরনের ফ্লুইডগুলো লিকুইডগুলো অ্যাভয়েড করা। বাট অবশ্যই অবশ্য সুগার রিচ খাবারটা পরীক্ষার দিন সকালে খেয়ে যাওয়া। পাশাপাশি হচ্ছে স্টুডেন্টরা যাওয়ার সময় আমি বলবো 1 বোতল পানি নিয়ে যেতে হবে। এবং যদি সম্ভব হয় পানির মধ্যে একটু স্যালাইন মিশিয়ে নেওয়া অথবা একটু জুস, লেমন জুস বানিয়ে নেওয়া অথবা যে কোনো একটা ফ্লুইড নিয়ে যাওয়া, যাতে স্টুডেন্ট হচ্ছে পরীক্ষার হলে কোনো কারণে যদি তার ডিহাইড্রেটেড মনে হয় তাহলে যাতে পানিটা খায়। অথবা স্যালাইনটা, অথবা স্যালাইনে যদি তার ইয়ে থাকে যে স্যালাইন খেলেই পরে স্টুডেন্ট বমি করে দিবে, তাহলে স্যালাইন খাওয়ার দরকার নাই, লেমন জুস অন্য যে কোনো জুস খাওয়া। বাট সুগার রিচ খাবারটা পরীক্ষা শুরুর আগে একটু খাওয়া। অনেকে একটু টেকনিক অবলম্বন করে পরীক্ষার সময় যাতে তার সুগারটা এডিকুয়েট থাকে, মুখে একটু চকলেট দিয়ে রাখে, একদম 2 টাকা 5 টাকার যেই ছোট যে চকলেটগুলো আছে একটু মুখে দিয়ে রাখা। এতে হচ্ছে নিজেও একটু মেন্টালি ফ্রেশ থাকবে, পাশাপাশি হচ্ছে সুগারের একটা সোর্স থাকবে। সো এই কাজগুলো পরীক্ষার দিন সকালে করতে পারে। এবং লাস্ট অফ অল আমি বলবো যে ফিজিক্যাল মেন্টাল হেলথের পর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, পরীক্ষার দিন ড্রেস আপ গেট আপ, যতটা সম্ভব কমফোর্টেবল গেট আপ এবং ড্রেস আপ নিয়ে যাওয়া উচিত। এমন কোনো ভারী জামা কাপড় নিয়ে যাওয়া উচিত না যেটা পরে গেলে পরে স্টুডেন্ট হঠাৎ করে যদি গরম লেগে ওঠে, হঠাৎ করে যদি ওইখানে ফ্যান কাজ না করে, বা স্টুডেন্ট যদি অনেক সোয়েটিং হয়, এই এই ক্ষেত্রে যাতে স্টুডেন্টের ড্রেসটা কমফোর্টেবল হয় এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর লাস্ট অফ অল আমি গার্জিয়ানদেরকে বলবো, স্টুডেন্ট আসলে অনেক চেষ্টা করেছে, তার যতটুকু মেধা ছিল সে তার মেধা অনুযায়ী চেষ্টা করেছে। অনেকে হয়তো মেধার চেয়ে একটু কম চেষ্টা করতে পারে। বাট স্টুডেন্ট যদি আপনি মনে করেন যে তার আপ টু দ্য মার্ক পরিশ্রম করেছে, চেষ্টা করেছে, তাহলে আমি বলবো যে ফাইনাল আর একটা জিনিসই বাকি, সেটা হচ্ছে সৃষ্টিকর্তার অনুগ্রহ। আমরা যে ধর্মেরই হোক, বাবা মার দোয়াটা আসলে খুব প্রয়োজন। আমি বলবো গার্জিয়ান যারা এখানে আছেন, আমি বলবো যে স্টুডেন্টদের দিক থেকে প্রস্তুতি 3 মাস ধরে হয়েছে, আর এখন হচ্ছে আপনাদের অনেক দায়িত্ব যে আল্লাহর কাছে চেয়ে আপনার সন্তানের জন্য এই জিনিসটা নিয়ে আসা। বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করেন, আসলে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দিতে পারেন না। ইনশাআল্লাহ আপনারা অনেক বছর, 12 বছর আপনার বাচ্চার পেছনে লেগেছিলেন এই একটা পরীক্ষার জন্য অথবা এই একটা মোমেন্টের জন্য। আশা করছি আপনারা যে পরিশ্রমটা গত 12 বছর করে এসেছেন সেই পরিশ্রমটা সার্থক হবে। আপনারা আপনারা যে পরিশ্রম করেছেন, আপনাদের বাচ্চারা যে পরিশ্রম করেছে সেটা সার্থক হবে। সবচেয়ে বেশি দোয়া করতে হবে বাবা মাকেই। স্টুডেন্ট নিজে দোয়া করবে, পাশাপাশি বাবা মাকে অনেক বেশি দোয়া করতে হবে। আর সবার শেষে আমি বলবো যে আমরা যারা রেটিনার পক্ষ থেকে, আমরা যারা গত 3 মাস আপনার সন্তানের জন্য আমরা চেষ্টা করেছি, আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের দিক থেকে চেষ্টা করেছি। যদি মনে করেন যে এতটুকু রেটিনার এক্সিকিউটিভদের, রেটিনার মেন্টরদের অবদান আছে, তাহলে আমরা একটা জিনিস আপনাদের কাছে চাইবো, যখন আপনার সন্তানের জন্য দোয়া করবেন পাশাপাশি রেটিনার জন্য দোয়া করবেন। এটা আপনার আরেকটি পরিবার। রেটিনার, আপনার সন্তান যারা রেটিনা চালাচ্ছে তাদের জন্য দোয়া করবেন, যারা ক্লাস নিচ্ছে তাদের জন্য দোয়া করবেন, যাতে আপনার সন্তান সফল হওয়ার পাশাপাশি অনাগত দিনে আরো যারা ডাক্তার হওয়ার জন্য অপেক্ষা করছে তাদেরকে যাতে আমরা সুন্দরভাবে তাদের বিজয়ের বন্দরে পৌঁছে দিতে পারি, সেই দোয়া আপনাদের কাছে চাইবো। আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে গত কয়েক মিনিট আমাদের কথা শুনেছেন। আমরা আশা করব যে আমাদের এই কথাগুলো আপনাদের কোনো না কোনোভাবে কাজে লাগবে। যদি কাজে লাগে সেটাই আমাদের সার্থকতা। আমাদের সবার জন্য আপনারা দোয়া রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।